আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। একসময় পৃথিবীর যে কোনো কোণে যুদ্ধ লাগলে, অর্থনীতি নড়বড়ে হলে কিংবা কোনো সংকট তৈরি হলে সবাই এক দিকে তাকাতো, ওয়াশিংটন। যেন পুরো পৃথিবীর রিমোট কন্ট্রোল ছিল তাদের হাতেই। যেমন মহল্লায় ঝামেলা হলে এলাকার বড় ভাইয়ের কাছে শরণাপন্ন হই, বিষয়টা ঠিক তেমনই। ট্রাম্প ভেবেছিলেন শক্তি মানেই একা দাঁড়ানোর সাহস। তিনি বিশ্বাস করতেন বন্ধুত্ব নয়, দর কষাকষি আন্তর্জাতিক রাজনীতির আসল ভাষা। তাই পুরনো মিত্রদের সঙ্গে তিনি কথা বললেন ব্যবসায়ীর মতো, বন্ধুর মতো নয়। ইউরোপকে বললেন তোমরা নিজের খরচ নিজে দাও। ন্যাটোকে মনে করিয়ে দিলেন হিসাবের খাতা। জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসে পৃথিবীকে জানালেন আমেরিকা আগে, বাকিরা পরে। কথাগুলো শুনতে দৃঢ় লাগলেও এর ভেতরে ধীরে ধীরে জন্ম নিতে লাগলো দূরত্ব। ইতিহাসে আমেরিকা অনেক যুদ্ধ করেছে, অনেক শত্রু তৈরি করেছে, কিন্তু একা হয়ে পড়েনি কখনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর মানচিত্রে আমেরিকার শক্তি শুধু তার অস্ত্র বা অর্থনীতির জন্য ছিল না, ছিল তার বন্ধুদের জন্য। লন্ডন, প্যারিস, টোকিও, সিউল সবাই মিলে এক অদৃশ্য জাল বুনেছিল, যার কেন্দ্রে ছিল ওয়াশিংটন। ট্রাম্প এসে সেই জালের সুতো একে একে টানতে শুরু করলেন। তিনি হয়তো ভাবেননি সুতো টানতে টানতে একসময় পুরো জালটাই আলগা হয়ে যাবে। মিত্ররা হঠাৎ আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায়নি, তারা শুধু একটু একটু করে দূরে সরে গেছে। ইউরোপ নিজের প্রতিরক্ষা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের পুরনো বন্ধুদের চোখে সন্দেহের রেখা। আর এশিয়ার দেশগুলো হিসাব করছে ওয়াশিংটন কি সত্যিই নির্ভরযোগ্য? আন্তর্জাতিক রাজনীতি শূন্যস্থান পছন্দ করে না। যেখানে একজন সরে যায় সেখানে অন্য কেউ এসে বসে পড়ে। এই ফাঁকটাই সবচেয়ে নীরবে কাজে লাগিয়েছে চীন। চীন কোনো উচ্চস্বরে ঘোষণা দেয়নি যে আমরাই সেরা। তারা ট্রাম্পের মতো মঞ্চে দাঁড়িয়ে স্লোগানও দেয়নি, বরং তারা অপেক্ষা করেছে, যেন নদীর ধারে বসে থাকা এক জেলে যে জানে স্রোত একসময় নিজেই মাছ নিয়ে আসবে। যখন আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করলো তখন অনেক দেশ বিকল্প বাজার খুঁজতে লাগলো। যখন আমেরিকা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে দূরত্ব বাড়ালো তখন চীন সেখানে নিজের উপস্থিতি বাড়ালো। রাজনীতির ইতিহাসে বড় পরিবর্তনগুলো প্রায়ই যুদ্ধ দিয়ে নয়, বিশ্বাসের পরিবর্তন দিয়ে ঘটে। ট্রাম্প শক্তির প্রদর্শন করতে গিয়ে বিশ্বাসের জায়গাটাই নাড়িয়ে দিলেন। আর বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো সবচেয়ে কঠিন কাজ। চীনের জন্য এ যেন অপ্রত্যাশিত উপহার। তারা দেখলো আমেরিকা নিজেই নিজের চারপাশে দেয়াল তুলছে। বিশ্বায়নের যে পথ আমেরিকা একসময় তৈরি করেছিল সেই পথেই এখন চীন হাঁটছে নতুন নেতৃত্বের ভঙ্গিতে। আফ্রিকার বন্দর, এশিয়ার রেল লাইন, ইউরোপের বিনিয়োগ সবখানে ধীরে ধীরে চীনের ছায়া লম্বা হচ্ছে। ট্রাম্প হয়তো চীনকে থামাতে চেয়েছিলেন, কিন্তু কখনো কখনো প্রতিপক্ষকে ঠেকাতে গিয়ে মানুষ অজান্তেই তার জন্য রাস্তা পরিষ্কার করে দেয়। এখানেই ইতিহাসের মজাটা। সাম্রাজ্যগুলো সাধারণত বাইরের আঘাতে ভাঙে না, ভাঙে নিজের সিদ্ধান্তের ভারে। রোম একদিন শক্তির অহংকারে ক্লান্ত হয়ে পড়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য বুঝতেই পারেনি কখন সূর্য অস্ত যেতে শুরু করেছে। আমেরিকার ক্ষেত্রেও প্রশ্নটা তাই। এটা কি পতনের শুরু, নাকি শুধু এক অস্থায়ী পথভ্রষ্টতা? দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড ছিল ডলার। তেল কেনা বেচা থেকে শুরু করে বড় বড় চুক্তি সবই ডলারে হতো। কিন্তু এখন সেই জায়গাটাই চ্যালেঞ্জের মুখে। ধীরে ধীরে কিছু দেশ ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে। বিশেষ করে ইউয়ান সবার সামনে চলে এসেছে। ইরান, রাশিয়া এরা ইতোমধ্যে বিকল্প পথে হাঁটছে। এটা হয়তো একদিনে বড় কিছু মনে হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব বিশাল। কারণ মুদ্রা মানে শুধু টাকা না, ক্ষমতা। আর যখন সেই ক্ষমতা ভাগ হতে শুরু করে তখনই একক আধিপত্য ভেঙে যায়। এদিকে মধ্যপ্রাচ্যেও বড় পরিবর্তন হচ্ছে। আগে যেখানে বিভাজন, সংঘাত আর গৃহযুদ্ধ ছিল নিয়ম, সেখানে এখন নতুন ধরনের সমঝোতা দেখা যাচ্ছে। যেসব দেশ একসময় একে অপরের শত্রু ছিল তারাই এখন একই টেবিলে বসছে। এটা শুধু কূটনৈতিক ঘটনা না, বরং এক শক্তিশালী বার্তা। মেসেজটা খুব পরিষ্কার, আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারি। এবং এই জায়গাটাই আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা। কারণ এতদিন তারা ছিল মধ্যস্থতাকারী, নিয়ন্ত্রক, এমনকি অনেক ক্ষেত্রে খেলোয়াড়ও। কিন্তু এখন যদি সেই প্রয়োজনটাই কমে যায় তাহলে তাদের প্রভাবও কমে যাবে নিশ্চিত। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমেরিকা শেষ? না, ব্যাপারটা অত সহজ না। আমেরিকা এখনো প্রযুক্তিতে অনেক এগিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, সামরিক শক্তি সব জায়গাতেই তারা শীর্ষে।
বড় বড় কোম্পানি এখনো সেখানে বিনিয়োগ করছে, অর্থনীতিও এখনো শক্তিশালী। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো বিশ্বাস। বিশ্ব রাজনীতিতে শক্তির পাশাপাশি বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ, আর সেই বিশ্বাসটাই এখন চ্যালেঞ্জের মুখে। যখন মিত্ররা মনে করে যে তাদের কথা শোনা হচ্ছে না, যখন সিদ্ধান্তগুলো একতরফা মনে হয়, তখন সম্পর্ক দুর্বল হয়ে যায়। আর একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। এই পরিস্থিতিতে সামনে দুইটা পথ খোলা। একটা হলো নিজের অবস্থানে অটল থাকা, নিজের মতো করে চলা এবং ধীরে ধীরে আরো একা হয়ে যাওয়া। আর একটা হলো কৌশল বদলানো, মিত্রদের আবার কাছে টানা, নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। কোন পথটা বেছে নেওয়া হবে সেটা নির্ধারণ করবে আগামীর বিশ্বরূপ। এদিকে আরেকটা বড় বিষয় হলো, বিশ্ব এখন আর একমুখী না। আগে ছিল এক মেরু বিশ্ব, যেখানে একটাই শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন সেটা বদলে গিয়ে বহুমুখী হয়ে যাচ্ছে। এখন একাধিক শক্তি আছে। আমেরিকা, চীন, আঞ্চলিক জোট সবাই নিজের জায়গা তৈরি করছে। এটা একদিকে ঝুঁকিপূর্ণ, কারণ প্রতিযোগিতা বাড়ে, আবার অন্যদিকে সুযোগও তৈরি করে, কারণ কেউ একা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমরা কি নতুন এক ঠান্ডা যুদ্ধের দিকে যাচ্ছি, নাকি এক নতুন ভারসাম্যের দিকে, যেখানে একাধিক শক্তি একসাথে বিশ্ব চালাবে? উত্তরটা এখনো পরিষ্কার না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, বিশ্ব বদলে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটা সত্য, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী হয় না। আজ যারা শীর্ষে, কাল তারা চ্যালেঞ্জের মুখে পড়বে, আর যারা নিচে তারা উঠে আসবে। 2026 হয়তো সেই পরিবর্তনেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা বিশাল মঞ্চ, একসময় সেখানে একজনই দাঁড়িয়েছিল, সব আলো তার উপরে। কিন্তু এখন সেই মঞ্চে একে একে নতুন চরিত্র উঠে আসছে, আলো ভাগ হয়ে যাচ্ছে। আমেরিকা এখনো সেখানে আছে, কিন্তু আগের মতো একা নয়। আর প্রশ্নটা এখন আর কে শাসন করবে না, প্রশ্নটা হলো কে কার সাথে দাঁড়াবে। এই নতুন খেলায় বন্ধুত্বই হবে সবচেয়ে বড় শক্তি। আর যদি সেই বন্ধুত্ব হারিয়ে যায়, তাহলে সবচেয়ে শক্তিশালী দেশটাও একসময় একা হয়ে যায়। এবং হয়তো আমরা এখন সেই গল্পটাই দেখতে শুরু করেছি। আমেরিকা সবার আগে, সেই শব্দ থেকে ধীরে ধীরে আমেরিকা একা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত এবং বিএনপি দীর্ঘদিন তারা রাজনীতিতে একে অপরের বন্ধু ছিল এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছে। রাজনৈতিক কারণ, ক্ষমতা দখলের কারণ, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, সামাজিক আর অনেক অনেক বিষয়গুলো রয়েছে। তো এই বিষয়গুলোর মধ্যে সাম্প্রতিক সময় ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো নিয়ে যা কিছু হচ্ছে, তাতে করে জামাত এবং বিএনপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ লাভ করতে পারে। এখানে জামাতকে আপনি যতই তুচ্ছ এবং তাচ্ছিল্য করেন না কেন, বিষয়টা হলো যে শেখ হাসিনার পতনের জন্য মাস্টার মাইন্ড হিসেবে জামাত এবং এনসিপি তারা যে কর্মকাণ্ডগুলো করেছে, এবং ওই সময়টিতে রেজিমকে চেঞ্জ করার জন্য তাদের যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল এবং তাদের যে প্রস্তুতি ছিল, এবং অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে প্রয়োজনে আমরা সশস্ত্র যুদ্ধের দিকে চলে যেতাম বা বিদ্রোহের দিকে চলে যেতাম। গত 17 মাস ধরে জামাতকে বা জামাতের সেই সমস্ত শক্তিকে কোনো অবস্থাতেই নিউট্রালাইজ করা যায়নি, বরং সে সকল শক্তি তারা মত্ততা অর্জন করেছে। গত 17 মাসে ইউনূস জমানাতে জামাত এবং জামাত সমর্থিত যে সকল প্রক্সি গ্রুপ রয়েছে, তাদের যে আত্মবিশ্বাস ছিল, তাদের যে ক্ষমতা ছিল, কথাবার্তা ছিল, এর মূলে যে কেবলই মাত্র আবেগ তা নয়, সেখানে অর্থ ছিল, সেখানে বিত্ত ছিল, সেখানে অস্ত্র ছিল, সেখানে বিদেশি কানেকশন ছিল। এবং জামাতের মতো একটি সংগঠনের যে এত বহুমাত্রিক কানেকশন থাকতে পারে, এটা বিএনপি এখন যেভাবে বুঝতে পারছে না, একইভাবে জামাতের সম্পর্কে আওয়ামী লীগ চোখ বুজেছিল, তারা বুঝতে পারেনি। তাদের চোখের সামনে এই শক্তিটি বের হয়ে আসছে। এখন এই যে হঠাৎ করে তারেক রহমান সাহেব যে ক্ষমতায় এলেন, এতে করে কি জামাতের কোনো ক্ষমতা কমেছে না বেড়েছে? নিঃসন্দেহে বেড়েছে। এর কারণ হলো যে যেহেতু বিএনপি এখন ক্ষমতায় রয়েছে, বিএনপি ক্ষমতায় থেকে তারা যে সিনিয়র বা সিন ক্রিয়েট করতে পারবে, যেটা আওয়ামী লীগ জামানাতে সম্ভব ছিল না। 2 নম্বর হলো যে তাদের আগে বিভিন্ন জায়গাতে তাদের যে প্রক্সি লোকজন ছিল, সেই প্রক্সি লোকজন 17 মাসে আরো শক্তিমত্তা অর্জন করেছে।
এবং একই সঙ্গে তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলেছে, সেই ন্যারেটিভগুলো তারা যেভাবে মার্কেটিং করছে, ব্যক্তি তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব এবং তারেক রহমান সাহেবের যারা পরিবার, একান্ত পরিবার পরিজন, আমরা নাম উচ্চারণ করতে পারবো না, তাদেরকে টার্গেট করে বিভিন্ন বট বাহিনীর মাধ্যমে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে, বিএনপির লোক যতই চোখ বুজে থাকুক, বিএনপির লোক যেভাবে কানে তুলা দিক না কেন, ঘটনা কিন্তু ঘটে গেছে। বাংলাদেশের মধ্যে যে বড় বড় পত্রপত্রিকাগুলো রয়েছে, সেখানে যত সাংবাদিক রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি সম্পর্কে যে নেতিবাচক প্রচার চালানো হয়েছে, তারই প্রেক্ষিতে অনেকে চাকরিচ্যুত হয়েছেন এই গত কয়েকদিনে। তো এগুলোর একটা প্রতিক্রিয়া রয়েছে এবং সেই প্রতিক্রিয়া এখন সংঘাতে রূপ নিতে যাচ্ছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে রাজনীতির ক্ষমতা লাভ করা, সিংহাসন লাভ করা দ্বন্দ্ব সংঘাতের দ্বিতীয় বা তৃতীয় নয়, চতুর্থ যাকে বলা হয় আইটেম। এই যে যত যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত বাধে, সেখানে সিংহাসন নিয়ে বা সিংহাসনে বসা না বসা নিয়ে এটাকে যদি আপনি ধরেন, এটা 4 নম্বর। যুদ্ধ এবং দ্বন্দ্ব সংঘাতের 1 নম্বর কারণ নারী। এই পৃথিবীতে নারী নিয়ে যত যুদ্ধ হয়েছে, সেটা নারীর ক্ষমতায়ন বলেন, নারীর ক্ষমতাহীনতা বলেন, নারীর কান্না বলেন, নারীর অশ্রু বলেন, নারীর অপমান বলেন, কিংবা নারীর প্রেম বলেন, কিংবা নারীর বিশ্বাসঘাতকতা বলেন, নারীকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে। দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছে নারীর পরে, সেটা হলো অর্থ নিয়ে। টাকার লোভে মানুষ যুদ্ধ করেছে অথবা টাকার প্রয়োজনে যুদ্ধ করেছে। এখন যে ইরানে যুদ্ধ হচ্ছে, আমেরিকা টাকার প্রয়োজনে তারা যুদ্ধ করে চলেছে, তাদের লুটপাট করতে হবে। অন্যান্য বিষয় আছে, আমি শুধু এই দুটো বিষয় বললাম। নারী 1 নম্বর, 2 নম্বর হলো টাকা। আপনারা দেখেন যে গত 17 মাসে, নারীর প্রসঙ্গ বাদ দেন, টাকার প্রসঙ্গটা যদি আমরা ধরি, তাহলে এখানে বিএনপি এবং জামাতের যে সম্পর্কটি, সেই সম্পর্কটির ক্ষেত্রে অর্থ যোগ এখানে মূল নিয়ামক ছিল। বিএনপির সঙ্গে জামাত যেটা পারেনি বা করতে পারেনি, সেটা হলো এই যে বিএনপির লোক যেভাবে চাঁদা কালেকশন করেছে, যেভাবে চাঁদাবাজি করেছে, এটা জামাত তাদের সাথে পেরে ওঠেনি। আর জামাতের পক্ষে এটা সম্ভব ছিল না, বিকজ এই কাজ করার জন্য যে ম্যান পাওয়ার দরকার, সেটা তাদের ছিল না। ফলে তারা টাকা উপার্জন করতে পারেনি বটে, কিন্তু তাদের মেজাজ ভীষণ রকম গরম ছিল। এবং তারা এটা নিয়ে যত রকম সমালোচনা করা দরকার, বিএনপিকে চাঁদাবাজ বানানো দরকার, মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানানো দরকার, আমিনুল, তারপরে নবী থেকে শুরু করে এরশাদ, যারা যারা আছে বিএনপির পাওয়ার ফ্যাক্টর, ঢাকা শহরে যারা নির্বাচন করেছে, ওই যে ওখানে নির্বাচন করেছে নীরব, সে অবশ্য দলীয় মনোনয়ন পাননি, যাকে বলা হয় কারণ বাজার থেকে। এরপরে গুলশান বনানী বাড্ডার এই এলাকার একটা এলাকাতে এক ভদ্রলোক কায়ুম, মানে এদের সবারই চরিত্রটা হনন করে এমনভাবে করে দিয়েছে, এবং এরা সবাই কিন্তু বলতে গেলে মানে পরাজিত হয়েছে। আমিনুল পরাজিত হয়েছে, নীরব পরাজিত হয়েছে। এই যে তাদের যে সফলতা, এই সফলতার মূল ব্যাপার হলো যে চাঁদাবাজিকে তারা ঘৃণা করেছে, অথবা তারা চাঁদাবাজি করতে পারেনি, অথবা যারা করেছে তাদের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত শক্তিমত্তায় তারা পেরে ওঠেনি। ফলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু যেমনভাবে করা হয়েছে, এবং সেই যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে তারা বিজয়ী হয়েছে। কাজে এই অভিজ্ঞতা দিয়ে আগামীতে যে সকল আসনকে তারা টার্গেট করবে, সে সকল আসনে প্রথম তাদের টার্গেট হবে এই অর্থনৈতিকভাবে যে বৈষম্য, চাঁদাবাজি, এটাকে তাদের মূল মন্ত্র করা। দ্বিতীয়ত তারা যে কাজগুলো করেছে, সেটা হলো দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো, বিশেষ করে সমস্ত ব্যাংক, বিমা, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এই সব জায়গাগুলোতে তারা তাদের যে ইন্টেলেকচুয়াল যে অ্যাসেটগুলো রয়েছে, এলিমেন্টগুলো রয়েছে, ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টগুলো তারা একেবারে পাগলের মতো রাতারাতি ব্যবহার করে ফেলেছে। উইদিন মানে শেখ হাসিনা যাওয়ার 48 ঘন্টার মধ্যে তারা সচিবালয়ের বড় বড় পদ পদবিগুলো, তারপরে দেশের গুরুত্বপূর্ণ আমলাতান্ত্রিক পদ পদবিগুলো থেকে শুরু করে যাকে বলা হয় ব্যাংক এবং বিমাতে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে, ইনক্লুডিং এস আলমের পরিবারের অধীনে থাকা সকল ব্যাংকগুলো। কিভাবে নিয়েছে, কেন নিয়েছে, সেটা পরের বিষয়। ফার্স্ট থিং হলো যে তারা এত দ্রুততার সঙ্গে যে কাজগুলো করেছে, সেই কাজগুলোর জন্য তাদেরকে ধন্যবাদ আপনাকে দিতেই হবে, যদি আপনি বাঁচতে চান এবং আগামীতে জামাতের এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি নিজেকে রক্ষা
করতে চান তাদেরকে প্রথমত থ্যাঙ্কস দিতে হবে। দ্বিতীয়ত থ্যাঙ্কস দেওয়ার পরে খুব নরম মনে আপনাকে খোঁজ খবর করে জানতে হবে হোয়াট ওয়াজ দ্য পলিসি, পলিসিটা কি। এবং আপনি যদি পলিসি না জানেন তাহলে পারবেন না। এইবার অনেকে বলার চেষ্টা করেছেন যে একজন লোক আছেন জামাতের একজন যাকে বলা হয় পেট্রন, আয়নাঘরে ছিলেন বন্দী একজন সামরিক কর্মকর্তা, লম্বা লম্বা চুল, কর্নেল হাসিন, বেশ জনপ্রিয় কর্নেল হাসিন। তো তিনি বেশ স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বললেন। তো তিনি বললেন যে এইবার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই ইঞ্জিনিয়ারিংয়ে তারা কীভাবে ইঞ্জিনিয়ারিং করবে, এই জন্য শেখ হাসিনার জমানাতে যারা এক্সপার্ট ছিলেন, যারা দিল্লিতে পালিয়েছিলেন তাদেরকে গোপনে আনা হয়েছে এবং তাদের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে। আমি সত্য মিথ্যা বলতে পারবো না, উনি বলেছেন, ওনার কথা শুনেছি এবং সেটাই আমি আপনাদেরকে বললাম। এখানে মূল ব্যাপার হলো যে জামাত যে কাজটি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ব্যাংকিং সেক্টরে যে কাজটি করে ফেলেছে, আপনি রাতারাতি বুদ্ধি দিয়ে যে জিনিসটি করা হয় ওটি বল দিয়ে আপনি কখনো পারবেন না। বুদ্ধির সাথে বুদ্ধি দিয়ে আপনাকে করতে হবে, কৌশলের সাথে কৌশল অবলম্বন করতে হবে, প্রতারণার সঙ্গে প্রতারণা, প্রতারণার সঙ্গে আপনি সত্য, আর সত্যকে সবসময় প্রতিষ্ঠা করতে হয় অন্য সত্য দিয়ে। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়া যায় না। অস্ত্রের মোকাবেলা করতে হয় অস্ত্র দিয়ে, এখানে আপনি সাধুতা দিয়ে পারবেন না। আর ক্রিটিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেখানে আপনার দক্ষতা লাগবে। যেমন গোকরা সাপ আপনার সামনে পড়েছে, ফনা তুলেছে, গোকরা সাপকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার দক্ষতা লাগবে, অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি বাঁচবেন। আদারওয়াইজ আপনি ওই সাপের ফুসফাস দেখলেই আপনি মরে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি মরে যাবেন, হার্ট অ্যাটাক করে আপনি মরে যাবেন। এখন এই যে কথাগুলো বললাম এই কারণে যে সরকার 1 মাস হলো ক্ষমতায় আসছে, এসেই ইসলামী ব্যাংকগুলো যারা দখল করেছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে। জামাত যেটা বলার চেষ্টা করছে যে সরকারের মধ্যে এসআলমের এজেন্টগুলো লুকিয়ে আছে, সঙ্গত কারণে কে এসআলমের এজেন্ট, কে এসআলমের লোক, এটা আপনার মুখস্থ বলে দিতে পারবেন। জামাত সেই ন্যারেটিভ কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তো এসআলমের লোক জামাতের মধ্যে আছে, এসআলমের লোক আওয়ামী লীগের মধ্যে আছে, এসআলমের লোক বিএনপির মধ্যে আছে। কিন্তু জামাত সুকৌশলে এস আলমের যে যত কিছু আছে সবকিছু বিএনপির কাঁধে চাপিয়ে দিয়েছে, অথচ এস আলমের যে রাজনৈতিক উত্থান এই ইসলামী ব্যাংকের মাধ্যমে। এস আলমের যে কজন পেট্রন ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বা প্রধানতম ছিলেন জামাতের নেতা, প্রয়াত নেতা, যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, মীর কাসেম আলী, চট্টগ্রামের মানুষ। তার সঙ্গে মূলত এস আলমের সম্পর্ক এবং সেখান থেকে তিনি ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত হন এবং ফুলে ফেপে আজকের এই অবস্থা হয়ে যান। কাজেই জামাতের সঙ্গে এস আলমের সম্পর্ক নেই, এই কথা যে বলবে বোকার হদ্দ। আবার অন্যদিকে বিএনপি যে সকল নেতাদের সঙ্গে যে এস আলমের সম্পর্ক, এটা মিথ্যা নয়, তবে এখানে নির্বুদ্ধিতা এমন একটা পর্যায়ে, আমাদের যে গ্রামে একটা বিড়াল ছিল, সে অবস্থা অনেকগুলো বিড়াল ছিল, তো সব বিড়ালগুলো চুরি করতো, কিন্তু ওই বিড়ালটা সে কখনো চুরি করতে পারতো না। একটা মাছ চুরি করতে গেলেই যাওয়ার আগে একটা ম্যাও করে ডাক দিত, বা ধরুন শিকার উপরে দুধ আছে বা অন্য তরি তরকার আছে, সেটাকে সে খাবে, তার আগে সে সেখানে করলো কি জোরে 3-4টা লাফ দিয়ে সেই পাতিলটা সম্পূর্ণ উল্টে ফেলে দিল। ওই বিড়ালটা রোজ মার খেত। আমার কেন জানি মায়া লাগতো যে এই বেচারা কোনোদিন দুধ খেতে পারলো না, কোনোদিন সেই মাছের কাছে যেতে পারলো না, তার আগে মাঠ ঠার খেয়ে দাঁত ভেঙে ফেলতেছে, পিটাই ফেলতেছে। তাদের কয়েকবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিড়াল আবার সেই অনেক 6 মাইল 7 মাইল দূর থেকে কি করে যেন ফিরে আসে। অদ্ভুত একটা ঘটনা। তো যাই হোক, তো এরকম বিএনপির মধ্যে এসআলমের যে সমস্ত লোকজন আছে, আমার কেন যেন তাদেরকে ওই বোকা বিড়ালের মতো মনে হয়। তাদের মুখের দিকে তাকালেই মনে হয় এ পার্সিয়ান ক্যাট, স্টুপিড পার্সিয়ান ক্যাট। অনেক লোক গোপনে গোপনে এসআলমের টাকা খেয়ে কি নুরানি তাদের চেহারা স্রোত হয়ে গেল, কেউ টেরই পেল না যে এসআলমের টাকা খাচ্ছে। আর সেই পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান বিড়াল, তাদের দিকে তাকালেই মনে হয় এসআলমের টাকা তাদের পকেটে গিজ 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 করছে। বোঝার চেষ্টা করুন কি নির্বুদ্ধিটা। এই নির্বুদ্ধিতা দিয়ে তো আপনি পারবেন না। যে আমাদের লোকজন যে ইসলামিক ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো দখল করেছে, দখল করে এসআলমের 14 গোষ্ঠী সেখান থেকে তারা বের করে দিয়েছে, কর্মকর্তাদেরকে বের করে দিয়েছে, সেখানে তাদের নিজেদের লোক ঢুকিয়েছে, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে সবকিছু পুনর্গঠন করেছে। যেভাবে, যেহেতু এই ব্যাংকটি তারা প্রায় 30 বছর নিরবচ্ছিন্নভাবে এই ব্যাংকগুলো তারা চালিয়ে আসছে, এবং ইসলামী ব্যাংক, ইসলামিক ধারা, ইসলামিক যে ধারায় এই যে সুদ কালেকশন করা হচ্ছে, এই পুরোটাই তাদের আবিষ্কার। ফলে আপনি তো জন্মদাতা বাবার সঙ্গে পাঙ্গা নিতে পারেন না।
ব্যাংকের ইসলামী ব্যাংক যদি করতে হয়, ইসলামী এইটা জামাতের একটা ব্র্যান্ড চাইল্ড, কাজেই তাদের সঙ্গে আপনি পাঙ্গা নিতে হলে আপনাকে পরিচিত অনেক বেশি বেশি দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া অনেকগুলো ইসলামী ব্যাংক করার চেষ্টা করেছেন, ব্যাংকের মাধ্যমে ইসলাম শব্দটি যুক্ত করে মানুষের সেই যাকে বলা হয় আবেগকে ভরসা করে পুঁজি করে কিনে ব্যবসা করার চেষ্টা করেছেন অনেকে, কিন্তু কেউ সফল হননি। কোনো ইসলামী ব্যাংক, এমনকি স্ট্যান্ডার্ড চার্টার্ড রিলায়েন্স ব্যাংক, তাদের একটা ইসলামী ব্যাংকিং ডিভিশন আছে, সফল হতে পারেননি। কিন্তু ইসলামী ব্যাংক কেন হলো? এই কারণ হলো তারা ফাউন্ডার, তারা জানে যে এটা কিভাবে করতে হয়। মুখস্থ শরিয়া ভিত্তিক নাম দিয়ে, মুদ্রা বা বিভিন্ন নাম ঠাম দিয়ে তারা যে ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, এটা পৃথিবীর জন্য একটা রোল মডেল। তো সেই রোল মডেলে জোর জবরদস্তি করে আলম বা আওয়ামী লীগ জমানাতে যা কিছু করা হয়েছে, তারা দাঁতে দাঁত চেপে পুরো আওয়ামী লীগের জমানাটা সহ্য করেছে। আর এখন আবার সেটা তারা পুনর্দখল করার জন্য, এখানে আমি বলছি পুনর্দখল করার জন্য যারা আওয়ামী লীগের দেশ থেকে তাড়িয়েছে, বোঝার চেষ্টা করুন যে এখানে কিন্তু আওয়ামী লীগ তাদের উপর জুলুম নির্যাতন করেছে, তাদের বড় বড় নেতাদের ধরে ফাঁসি দিয়েছে। এই বেদনা যতটা না, তার চেয়ে তাদের বেদনা আওয়ামী লীগের লোকজন ইসলামী ব্যাংক দখল করেছে, আওয়ামী লীগের লোক ইসলামী ব্যাংক হাসপাতাল দখল করেছে, আওয়ামী লীগের লোক জামাতের যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গাতে গত 15 বছরে তারা তছনছ করেছে। সেই অর্থনৈতিক ক্ষোভ থেকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুতি তারা নিয়েছিল। এবং সেই প্রস্তুতিটি এই যে ছাত্র আন্দোলন, তারপর কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এরকম বহু বহু সংগঠনের মাধ্যমে তারা যে প্রক্সি দিয়েছে, সেই শক্তিটা কিন্তু তাদের নিঃশেষ হয়নি। কাজে হঠাৎ করে একজন গভর্নর নিয়োগ করে রাষ্ট্র ক্ষমতায় বসে ইসলামী ব্যাংক থেকে জামাতের যারা লোকজন আছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার যে মানে যাকে বলা হয় চিন্তা চেতনা বা যাকে বলা হয় যে চেষ্টা, এই চেষ্টার পিছনে বিএনপির প্রস্তুতি থাকতে হবে। আর প্রস্তুতি যদি না থাকে তাহলে সংঘাত অনিবার্য। এবং সেই সংঘাত, আমি তো আগেই বললাম যে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, নারীর পরে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে অর্থনৈতিক কারণে। কাজেই জামাতের পেটে হাত পড়লে, জামাতের বাইতুল মালে হাত পড়লে জামাত কোনো অবস্থায় বসে থাকবে না। কথা শুনে বুঝেছেন যে আমি শুধুমাত্র ফ্যাক্টগুলো বলেছি, জামাতের বিরুদ্ধে একটা কথা বলিনি আর বিএনপির বিরুদ্ধে একটা কথা বলিনি। এখানে ফাইট করবে দুই পক্ষ, আমরা যারা দর্শক আমরা এখান থেকে ধারা বিবরণী দেব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।